আচ্ছা, ঘটনার শুরু হইতেছে তাহলে নাকি ইংলিশ পড়তেছে। আচ্ছা, তো ইংলিশের যে কোনো একটা সেন্টেন্স বোঝার জন্য দিস ইজ এ ক্যাট, এরকম যে কোনো একটা সেন্টেন্স বোঝার লাগে আমার সবার আগে চিনতে হইব ফার্স্ট অফ অল শব্দার্থ লাগবো, যে কোনটার শব্দের অর্থ কি। এরপরে আমার লাগবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ জিনিসটা হইতেছে এরকম যে আগে লিখি। আচ্ছা, শুরুতে শুরু করলে দাঁড়া একবারে শূন্যতে শুরু করি। আচ্ছা, শূন্যতে শুরু করার বিষয়টা হইতেছে যে ইংলিশে তো ফার্স্টে এবিসিডি, এ বি সি ডি ই এফ জি, এগুলো কি? এগুলো হলো অ্যালফাবেট। হ্যাঁ, এল বা লেটার অ্যালফাবেট নাকি বানান ঠিক আছে না? অ্যালফাবেট। আচ্ছা, অ্যালফাবেট হইতেছে বর্ণমালা, এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এক্স ওয়াই জেড পর্যন্ত। কয়টা বর্ণমালা আছে? 26। 26টা বর্ণমালা আছে ইংলিশে। আচ্ছা, ভালো কথা। এখন বর্ণমালাগুলার আমরা বিভিন্নভাবে সাজায়া শব্দ তৈরি করি। ওয়ার্ড, ওটার বলি ওয়ার্ড, ইংলিশে ওয়ার্ড মানে শব্দ। আচ্ছা, শব্দগুলা কি থাকে? বর্ণমালার সমন্বয়। বর্ণমালার সমন্বয় কিরকম? ধর আমি যদি সি এ টি এক লগে লাগাই তাহলে কি হইব? ক্যাট। ক্যাট ক্যাট মানে বিড়াল। বিড়াল। আচ্ছা, এরপরে আমি ব্যাট লাগাইতে পারি, মানে বি এ টি, ওটা মানে ব্যাট। তারপরে হোম লাগাইতে পারি, এইচ ও এম ই, হোম মানে হইতাছে বাড়ি বা বাড়ি বাসা। বাড়ি বা বাসা। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তাহলে ফার্স্টে অ্যালফাবেট, অ্যালফাবেটের পরে ক্যাট, মানে শব্দগুলা। এই শব্দগুলা সাজাবো, শব্দগুলা সাজায় কি তৈরি করি? বাক্য তৈরি করি। তারপরে আস্তে আস্তে বাক্য, বাক্যর ইংলিশে বলি সেন্টেন্স। ঠিক আছে, সেন্টেন্স। তো সেন্টেন্স, এখন মনে করো কি সেন্টেন্সের একটা উদাহরণ দিতে পারি, দিস ইজ মাই পেন। ঠিক আছে, তাহলে এখানে কয়টা ওয়ার্ড আমরা একসাথে লাগাইছি? দিস ইজ মাই পেন, এই 4টা ওয়ার্ড মিলে হয়েছে একটা বাক্য। এখন বাক্য গঠন করার জন্য আমার ফার্স্ট অফ অল দরকার হইতেছে পার্টস অফ স্পিচ গুলা জানা। পার্টস অফ স্পিচ জিনিসটা কি? বাক্যের মধ্যে যে যে শব্দ বসতেছে সবারই এক একটা মানে আইডেন্টিটি আছে, বা সবারই এক একটা পরিচয় আছে। ওই পরিচয়গুলো হইতেছে পার্টস অফ স্পিচ। মানে একটা সেন্টেন্সের অংশগুলারে আমরা পার্টস অফ স্পিচ দিয়া আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, তাহলে শুরুতেই যেটা জানতে হইব সেটা হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বেসিক্যালি হইতেছে আমার মানে শব্দগুলারে আমি বিভিন্ন ক্লাসে আলাদা আলাদা করব। আচ্ছা, পার্টস অফ স্পিচ হইতেছে 8টা। তো ফার্স্টে আছে নাউন, 2 প্রোনাউন, প্রোনাউন অ্যাডজেক্টিভ না অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ মানে অ্যাজেক্টিভ, ডি উচ্চারণ হইতো না। হ্যাঁ, ভার্ব, এই আসতে অ্যাডভার্ব। 6 নম্বরে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, প্রিপোজিশন। তারপরে সাথে হইতেছে কনজাংশন, আটে ইন্টারজেকশন। আচ্ছা, ইন্টারজেকশন আপাতত আমরা শিখবো, মানে এরপর আমরা টেন্স পড়বো। টেন্স পড়ার আগে আগে আমরা শিখবো নাউন কি জিনিস, প্রনাউন কি জিনিস, অ্যাডজেক্টিভ কি জিনিস, ভার্ব কি জিনিস, আর প্রিপোজিশন কি জিনিস। ওইগুলা কম ইউজ করি কিন্তু ইউজ করি, ইম্পর্টেন্ট, সবগুলো শেয়ার লাগবো। আপাতত খালি 5টা শিখবো। হ্যাঁ, এগুলা বেশি দরকার হয়। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল কি আছে আমার? নাউন, এন ও ডব্লিউ, ডব্লিউ কে ইউ এন, নাউন। আচ্ছা, নাউন বলতে বোঝায় কোনো কিছুর নাম। হ্যাঁ, নাউন বলতে বোঝায় কোনো কিছু, এইটা দেই লিখি না, বড় হয়ে যায় বেশি। চুপ চুপ, কথা নাই। নাউন মানে হইতেছে নাম।
আচ্ছা, কোনো কিছুর নাম রে নাউন বলি, যেরকম কি নাম হইতেছে করিম, আরাফ, করিম একটা নাম, আরাফ একটা নাম, রহিম, মাহিন একটা নাম, মেহিন রহিম একটা একটা নাম, নাম, মানে এরকম যত নাম হইতে পারে ওইগুলো নাউন। প্লাস অনেক কিছু নাম হইতে পারে, নদী, নদীও একটা নাউন। পুকুর, নদীর ইংলিশ কি? রিভার, নাউন। রিভারও একটা নাউন। তারপরে কি হইতে পারে? সমুদ্র, যত সমুদ্র, ধরনের নাম আছে সবই নাউন। হ্যাঁ, যত ধরনের নাম আছে সবই নাম। এখন নাম তুমি কত ধরনের কল্পনা করতে পারো, যে কলম, বই, খাতা থেকে শুরু করে যা যা আছে, মানে জায়গার নাম, জায়গার নাম, কোনো জীব, জড়, জীব, জীব পদার্থ নাম হওয়া। মনে করো আমি যদি কই টাইগার, টাইগার একটা নাউন, টাইগার মানে হইতেছে বাঘ, এটাও একটা নাউন। তো এরকম যত ধরনের নাম আমরা চিন্তা করতে পারি সবই নাউন। আচ্ছা, তো এটুক গেল। তারপরে আছে কি আমাদের প্রনাউন। প্রোনাউন। নাউনের কয়েকটা প্রকারভেদ আছে, ওটা আপাতত না, একটু পরে দিকে নাউনের প্রকারভেদের সে জানাটা ইম্পর্টেন্ট বেশি। তো প্রোনাউন কি হইতে পারে? আমরা বাক্যের মধ্যে, ধরো আমি একটা উদাহরণ দিই, এরকম মনে কর কিরকম বলতে পারি, যে দিস ইজ এ কাউ। কাউ মানে কি? গরু। আচ্ছা, এখন এই কাউ এর পরিবর্তে মনে করো আমি এই দিস ইজ এ কাউ এর পরে আরেকটা সেন্টেন্স লিখবো। সেন্টেন্স মানে কি? একটা বাক্য লিখবো। বাক্য লিখলাম যে ইট, ইট, ইট গ্রাস। এখানে ইট প্রিপারেশন। আচ্ছা, ইট, নাকি ইটের সাথে pronoun? এস হইব। আচ্ছা, এস কে লিখে পরে বলতেছি। এখন প্রোনাউন বেসিক্যালি কি, যে তুমি মনে করো বললা যে দিস ইজ এ কাউ, নামের পরিবর্তে যেটা বসানো। এরপরে যদি তুমি এরকম দাও যে দিস ইজ, আচ্ছা আচ্ছা, দুই ভাবে লিখতে পারো। একটা হইতেছে ইট ইজ এ কাউ, তারপরে লিখলা কাউ ইটস গ্রাস। তার মানে তুমি যদি এইভাবে সেন্টেন্সটা লেখো যে দিস ইজ এ কাউ, দিস ইজ এ কাউ, তারপরে কাউ ইটস গ্রাস, এই জিনিসটা জাস্ট তুমি কাউডারে দুইবার লিখে ফেলছো। এখন শুধু শুধু একটা জিনিসটা বারে বারে কাউ 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 লিখতে লিখতে মানে ঝামেলা। এখন মনে করো তুমি প্যারাগ্রাফ লিখতেছো, অনেকগুলো সেন্টেন্স থাকবো, তখন তুমি বারে বারে কাউ লিখলে ডিস্টার্বিং না? বারে বারে কাউ লিখতে চাই না। তো আমরা চাই যে কাউয়ের পরিবর্তে এরকম কিছু টানতে, যেটা দ্বারা বুঝাম যে এটা কাউরে বুঝাইতেছে। মানে কি, আমরা এই ক্ষেত্রে কাউয়ের পরিবর্তে কারে আনতেছি? ইট রে আনতেছি, ইট। অর্থাৎ কাউয়ের পরিবর্তে আমরা যখন ইট রে আনবো, তখন ইটটা মিন করব যে কাউ, বুঝছো? ইটটা কাউরে বুঝাইবো। তার মানে কি, দিস ইজ এ কাউ, ইট ইটস গ্রাস, মানে কি এটি ঘাস খায়। তো কে ঘাস খায়? গরু ঘাস খায় বা কাউ ঘাস খায়। ঠিক আছে? তো একই জিনিস। তো প্রোনাউন মানে কি? নাউনের সাবস্টিটিউশন, নাউনের পরিবর্তে আমরা যাদেরকে ইউজ করতেছি। আচ্ছা, যেরকম আরেকটা, হ্যাঁ, হি সি এরকম আছে। যেরকম আমি বলি যে মাহিন ইজ স্টুডেন্ট, লিভস, কি ব্যাপার, মাহিন লিভস ইন ময়মনসিং, মাইমেন সিং। আচ্ছা, মাহিন লিভস ইন ময়মনসিং। এরপরে যখন তোমার সম্পর্কে আরেকটা কিছু বলবো, মনে করো আরেকটা বলতে পারি যে মাহিন, মাহিন ইজ এ স্টুডেন্ট। আচ্ছা, মাহিন ইজ এ স্টুডেন্ট। তো মাহিন লিভস ইন ময়মনসিং, তারপরে মাহিন ইজ এ স্টুডেন্ট। মাহিন কথাটা বারে বারে বলতেছি না? এই জন্য সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হবো কি, মাহিন রে তুইলা আমরা মাহিনের জায়গায় একটা প্রোনাউন ইউজ করব। তো মানে আমরা যেহেতু যেহেতু গরুর ক্ষেত্রে ইট ইউজ করছি, তো মাহিনের ক্ষেত্রে, মাহিন তো একটা মানুষ, তো ওর জন্য আমরা হি ইউজ করব যদি সে পুরুষ থাকে। আর যদি সে মহিলা থাকে তাহলে সি, হান হান, হি অথবা সি। যদি মহিলা থাকে তাহলে এটা হলো হ্যাঁ, সে অথবা তিনি। ঠিক আছে? তাহলে এটার অর্থ হইতেছে মাহিন লিভস ইন ময়মনসিং, মানে মাহিন ময়মনসিং বসবাস করে। তারপরে হি ইজ এ স্টুডেন্ট, অর্থাৎ সে, তার মানে দুইটার অর্থ কি, সে, সে একটি, সে একজন, হ্যাঁ, সে একজন ছাত্র। তো এরকম। তো মাহিনের পরিবর্তে হি লেখছি, যদি মাহিনের জায়গায় একটা ফেমিনিন থাকতো, অর্থাৎ মহিলা থাকতো, ধরো সাদিয়া, বা সাদিয়া লিভস ইন ময়মনসিং, শি ইজ এ স্টুডেন্ট, তখন হইতো। ঠিক আছে? তাহলে প্রোনাউনটা মূলত জেন্ডারের উপরে নির্ভর করে। জেন্ডার জিনিসটা কি? অর্থাৎ লিঙ্গ। ও কি পুংলিঙ্গ মানে পুরুষ, নাকি স্ত্রীলিঙ্গ মানে মহিলা। ঠিক আছে? আচ্ছা, তো প্রোনাউনের অনেকগুলো উদাহরণ আছে। তো প্রোনাউন্স কি কি হইতে পারে?
প্রোনাউন্স প্রোনাউন্স কি কি হতে পারে? এক, ইট তো দেখলামই। দুই, এগুলো হয় বস্তুর ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে। হ্যাঁ, প্রাণী যেগুলো আমরা ইয়ে করি, যেমন গরু ছাগল এগুলো। আচ্ছা, ইট হইতে পারে বস্তুর ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে। তারপরে হি হইতে পারে ইস, হার, পুংলিঙ্গ অর্থাৎ পুরুষের জন্য। দেও তো হয় না। তারপরে 3 নাম্বার হি, শি, এটা হইতেছে স্ত্রী। হিস, হার, মানে আচ্ছা, ওটা হতে পারে স্ত্রীলিঙ্গের জন্য। তারপরে আরো আছে হিস, হার, হিস মানে তার, হিস মানে তার, তো এটা আছে হার, হিস্কারি কার জন্য ব্যবহার হয়? পুংলিঙ্গর জন্য। এটা হার আচ্ছা, অর্থগুলা নিচে লেখা ভালো, অর্থগুলা নিচে লিখি। ইউজ করব পুংলিঙ্গর জন্য, কিন্তু এটার অর্থ হইতেছে হিস মানে তার। তারপরে হার, হার ইউজ করব স্ত্রীলিঙ্গের জন্য, স্ত্রীলিঙ্গের জন্য ওইটা হার মানেও তার, তার। পরে 6 নাম্বার দিস, দিস মানে এটি, এটি। আরে কার জন্য? দিস ইউজ করি বস্তুর ক্ষেত্রে, যে এই কলমটি আমার, দিস ইজ মাই পেন, এরকম এই বস্তুর ক্ষেত্রে। তো দিস গেল বস্তুর ক্ষেত্রে, মানে এটি, অর্থ হইলো এটি। প্রাণী হবো দিসের পরে বস্তু প্রাণী নাকি শুধু হুম, বস্তু? বস্তু প্রাণীও হয়, প্রাণীও হয়। 7 নাম্বার আছে দ্যাট, দ্যাটও, দ্যাট হচ্ছে ওইটি বা ওই জিনিসটা, মানে দূরের, দূরে তোমার থেকে একটু দূরে, তো ওইটা তার মানে ওইটি। ওইটা হইতেছে তোমার বস্তুর ক্ষেত্রে ইউজ করি, প্রাণীর ক্ষেত্রে ইউজ করি, সমস্যা নেই। আচ্ছা, অনেক সময় আচ্ছা ওইগুলা গেল। তাহলে প্রোনাউনের লিস্ট আছে, হ্যাঁ। তারপরে দে আছে, যে 8 দে, নাম্বার দিস, উই, না দে, উই ইউজ করি বহু বচন মানে অনেকজনের ক্ষেত্রে। উই মানে হইতেছে আমরা। বহু এখন বচন। আমরা মানে কি, অনেকজন মানুষ না একসাথে আমরা বসে রয়েছি এরকম, তার মানে এটা বহু বচন। বচন মানে হইতেছে অনেকজন, ঠিক আছে। বহু বচন মানে অনেকজন, এক বচন মানে একজন। আচ্ছা, তাহলে উই আছে 8 নাম্বার। 9 নাম্বারে আছে দে, দে মানে তারা, তারা এটাও বহু বচনের জন্য। তারপরে দোষ, এখন এই ক্ষেত্রে পুরুষ হইতে পারে, বহু বচনে মহিলাও হইতে পারে, ঠিক আছে, সবাই একসাথে অনেকজন, তো ওইটার ইয়ে করার দরকার নেই। 10 নম্বরে আছে দোজ, 10 নম্বরে আছে দোজ। দেড় হয়, দোজ মানে ওইগুলো, ওইগুলো, ওইগুলো মানে ধরো ওই যে একটু দূরে একটা কলম দেখতেছি, বললাম মানে কলমের অনেকগুলা কলম দেখতেছি, তো বললাম যে দোজ আর মাই পেন্স, তার মানে ওইগুলা হচ্ছে আমার কলম, এরকম কথাগুলো। তারপরে 11 নম্বর হয় দিজ, দিজ মানে এইগুলো, এগুলো। ওই মানে দূরের একটু বোঝায়, আর এই মানে হচ্ছে আমার কাছাকাছি আছে, এরকম। তাহলে এখন 10টা 11টা দেখলাম, এরকম আরো অনেকগুলো আছে, ওই লিস্টগুলা তোমাদেরকে বই দেড় থেকে হয়, দিতে হবে। দেয়ার বাদ দিলাম, মানে তার মানে অনেকগুলো আছে, ওইগুলো বই থেকে দেখতে হবে। উদাহরণ বই থেকে দেখতে হবে, বই থেকে দেখবো, প্লাস প্লাস হইতেছে ওগুলোর অর্থ কি, মানে দোজ মানে দোজের অর্থ কি, দিজের অর্থ কি, এটা জানতে হবে, ঠিক আছে। বই থেকে দেখাম এরকম 20-30টা প্রোনাউন আছে, বা 15-20টা জানলেই হয়। তো এগুলোর অর্থ সহ আমার জানতে হবে যে কি বোঝাইতেছে জিনিসটা, ঠিক আছে। তাহলে প্রোনাউন গেল। তারপরে কি ভার্ব, অ্যাডজেক্টিভে আসতেছে পরে। তারপরে ভার্ব, ভার্ব জিনিসটা কি, ভার্ব জিনিসটা কি, ভার্ব হইতেছে ক্রিয়া। হ্যাঁ, ক্রিয়া মানে কোনো ধরনের কাজ করার বোঝায়। ক্রিয়া কোনো ধরনের কাজ করা মানে কি, আমি খাই, কাজ করা। খাই একটা ভার্ব। তুমি লেখতেছো, এটা একটা কাজ করা। গো, হ্যাঁ, আমি লিখছি, রাইটিং, লিখছি, এটাও একটা ভার্ব। তারপরে যাচ্ছি,
কোনো একটা জায়গায় যাইতেছি, এটা একটা verb। অর্থাৎ যে কোনো কাজ করার বোঝায় ভার্ব। তো এরকম তুমি যা কিছু কল্পনা করতে পারো। তো এরকম ভার্বের উদাহরণ যদি আমরা দেখি, এক্সাম্পল, এক্সাম্পল মানে উদাহরণ। এক্সাম্পল মানে উদাহরণ। তো ভার্বের উদাহরণ কি কি হইতে পারে? ইট মানে খাওয়া, কাজ Go. করা, গো মানে যাওয়া, Right. WRITE রাইট মানে লেখা। লেখা, Read. রিড, পড়া, রিড মানে Play. পড়া, প্লে মানে খেলা, আরো আছে। দেখা, ওয়াচ মানে দেখা, ওয়াচ মানে দেখা, দেখা। তো এরকম অনেকগুলা আছে। সিও মানে দেখা, ওয়াচ দেখা মানে একই। দেখা, কিন্তু মানে দুইটা আলাদা same. আলাদা সিনারিও আছে। সবসময় দুইটা ইউজ করতে করি না, মানে কিছু কিছু জায়গার মধ্যে সি ইউজ করি, কিছু কিছু জায়গার মধ্যে ওয়াচ ইউজ ওয়াচ, করি। আচ্ছা, তো এরকম অনেকগুলো উদাহরণ আছে। তো এইগুলো বই থেকে দেখতে হবে, বই থেকে দেখতে হবে। লেখা খারাপ হইতেছে। আচ্ছা, বুঝলে বই থেকে দেখতে হবে তাহলে ওইগুলো। আরো আরো যেগুলো আছে, মানে তুমি যত যে কোনো পারবে বলতে পারো যে আম, কি মারতাছে মানে পিটানো, বা বলতাছে। হ্যাঁ, বলতাছে। হ্যাঁ বলতাছে, বলতাছে মানে সে। তো এইগুলা তোমার ভোকাবুলারি জানা লাগবে, অর্থাৎ কোনটার মানে কি এটা ইংলিশে শিখতে হবে। ঠিক আছে, দেখা খাওয়াতে শুরু করে যা যা আছে বার, অর্থাৎ যে কোনো কাজ করার ইংলিশ কেটে তোমার জানতে হবে। তাহলে ওইগুলো বই থেকে দেখতে হবে, ভার্বের যে উদাহরণগুলো আছে। আচ্ছা, তারপরে অ্যাডজেক্টিভ। পড়াইবা। প্রকার পেন দরকার নেই আপাতত, বই থেকে দেখতে হবে। অ্যাডজেক্টিভ জিনিস কইতেছে গুণবাচক, গুণবাচক শব্দ। শব্দ। আচ্ছা, গুণবাচক শব্দ মানে হইতেছে ধরো কিরকম হইতে পারে? নষ্ট, একটা নষ্ট আপেল। দুষ গুণ অবস্থা না? আচ্ছা, ওইটা বলতেছি। গুণবাচক মানে হ্যাঁ, মানে কোনো কিছুর অবস্থা, দোষ বা গুণ তুমি প্রকাশ করতে পারো। আরো সুন্দর কইছে। গুণবাচক মানে তার দোষ, তার দোষ, আরে দোষ, গুণ, অবস্থা পরিমাপ, প্রকাশ করে পরিমাণ। এরকম শব্দ। আচ্ছা, পরিমাপ দিয়ে দিই, পরিমাপ। আচ্ছা, দোষ মানে কি? যে এই ছেলেটা ভালো না, হ্যাঁ, তার সম্পর্কে একটা দোষ বলতেছি, বা কোনো গুণ বলতে পারছি, সে অনেক বেশি জ্ঞানী। হ্যাঁ। ঠিক আছে, তো এর অবস্থা, অবস্থা বলতে বোঝায় যে আমি ঢাকায় আছি, না না, ঢাকায় এটা আসি না, অবস্থান। এটা তো অবস্থান। অবস্থা মানে এই জিনিসটা ঠান্ডা, এই জিনিসটা গরম, তার বর্তমান অবস্থা কিরকম আছে। ও ও ধরো অনেক বড় বাংলাদেশে লোক। আজ বৃষ্টি হয়েছে। না না, বা বৃষ্টি হয়েছে, এটাতে অবস্থা না, অবস্থা অবস্থা না। না? বাংলাদেশে বৃষ্টি হয়েছে, ওটা তো অ্যাডজেক্টিভ না, ওটা অ্যাডজেক্টিভের ভিতরে পড়বে না। অবস্থা মানে বোঝাইতেছে একটা জিনিসের বর্তমান কি অবস্থা আছে। ধর ও বড় লোক, ও গরিব, আহ, তারপরে ও খারাপ, ও ভালো, ও জ্ঞানী, ও মেধাবী। এই যে এই সকল যে জিনিসগুলা তার কোয়ালিটি ডিফাইন করে, মানে তার কোয়ালিটি কিরকম প্রকাশ করে, ওইটা হইতাছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা কিছু লিখি, দেখি ওয়াইজ উদাহরণ দিই যদি। এক্সাম্পল, মানে কি? বুদ্ধিমান। ওয়াইজ মানে জ্ঞানী। বুদ্ধিমান আচ্ছা, আর জ্ঞানী। তারপরে তারপরে নষ্ট, নষ্টটা কি? রটেন, রটেন বা স্পয়েল, আজকে পড়ছি কিন্তু আমরা। এরকম কিছু। নষ্ট, রটেন বা স্পয়েলড, এরকম। হ্যাঁ, একাধিক একটা অর্থের অনেক সমার্থক শব্দ হয়, অর্থাৎ দুইটা আলাদা শব্দ কিন্তু অর্থ একই রকম, অনেক সময় দেখা যায় এরকম, ওইগুলো বলে সমার্থক শব্দ, মানে সেম অর্থ। ঠিক আছে, স্পয়েলড বা রটেন হইতে পারে। তারপরে আর কি, ব্যাড, গুড, গুড মানে ভালো, ব্যাড, ব্যাড মানে খারাপ, গুড ব্যাড আর কি। রিচ মানে বড় লোক, পোর। রিচ মানে বড় লোক। পোর, POOR, পোর মানে গরিব আর কি। এগুলাই। হ্যাঁ, আরো উদাহরণ আছে, তো ওইগুলো পরিমাপের বই পরে থেকে দেখতে হবে। উদাহরণটা বলুন। আচ্ছা, অবস্থা, অবস্থা সম্পর্কে যদি উদাহরণ দিই, বলতে হবে ঠান্ডা, কোল্ড। কোল্ড মানে কফিটা ঠান্ডা, বললাম যে দিস কফি ইজ কোল্ড, এরকম আর কি, কোল্ড। তারপরে ওয়ার্ম, ওয়ার্ম মানে গরম, গরম। গরম পানি, ওয়ার্ম ওয়াটার, তার মানে গরম। আচ্ছা, তারপরে পরিমাপ,
পরিমাপ বিষয়ে কইতেছে যে পরিমাপ কিরকম হইতে পারে, যে দিস ইজ মনে করো পরিমাপ সম্পর্কিত হইতে পারে। এরা কি খুব কমে পরিমাপ না সম্পর্কে? মাথার মধ্যে আসতেছে না এখন। ধরো, বেশি কম। বেশি মানে কি? বেশি মানে কি? মেনি। মেনি তো মেনি মানে অনেক। হ্যাঁ। পরে অল্প। অল্প মানে কি? লেস। লেস মানে কম। তারপরে আর কি হইতে পারে, যেরকম 1 লিটার বলি না, লিটার বা LIT আর এই সম্ভবত লিটার। হ্যাঁ, 1 লিটার পানি বা 1 লিটার ইয়ে দুধ, ঠিক আছে এরকম। তো এরকম অনেক উদাহরণ হয়। ওইগুলো সেলসিয়াস না, সেলসিয়াস সেলসিয়াস না, পরিমাণ না পরিমাণ। পরিমাপ। 1 লিটার, 1 মিটার, 1 মিটার লম্বা কাঠি। তো এরকম পরিমাপ বোঝায় না, যে 1 মিটার লম্বা। ফারেনহাইট সেলসিয়াস ওটা ওটা পরিমাপ বোঝায়। মনে করো তুই বললি যে 1 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার, ওই ক্ষেত্রে ওটা পরিমাপ হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, ওটা কঠিন হয়ে যাচ্ছে, ওটা আপাতত জানার দরকার নেই, মানে জানো কিন্তু ওটা অ্যাডজেক্টিভ হয়, ঠিক না? 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো ওইগুলো হইতেছে অ্যাডজেক্টিভের ভিতরে পড়ে, বই থেকে দেখতে হবে। এরকম অনেকগুলো উদাহরণ হয় অ্যাডজেক্টিভের, ওইগুলো বই থেকে দেখতে হবে। মিনিমাম যতগুলো লাগে ওইগুলো মুখস্থ করা লাগবে, ঠিক আছে? তো এটা হইতেছে ঘটনা। কোনটা ছিল এটা? আচ্ছা, ভার্ব গেল, তারপরে আমাদের অ্যাডজেক্টিভও গেল। আচ্ছা, আর ইয়া না করি, ভার্ব গেল, অ্যাডজেক্টিভ গেল, তারপরে আর কি আছে? প্রিপোজিশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, তারপরে প্রিপোজিশন। অ্যাডভার্ব গুলা একটু পরে আসতেছে, আপাতত একটু সেন্টেন্স গুলা নিয়ে কথাবার্তা বলি। প্রিপোজিশন 6 নাম্বার প্রিপোজিশন। একবার একবার কি হতো না? অ্যাডভার্ব Position. আর নাউন প্রোনাউন মানে বুঝার আরো টেকনিক শিখাই দেন। মানে অ্যাডজেক্টিভ কেমনে বোঝাম যে এই জিনিসটা অ্যাডজেক্টিভ হইতে পারে। হ্যাঁ, ওইটা আমরা ওয়ার্ড দেখে একটা সেন্টেন্সের মধ্যে সহজে আইডেন্টিফাই করতে পারি যে এই সেন্টেন্সের কোনটা কি বোঝাইতেছে, ঠিক আছে? আচ্ছা, তো প্রিপোজিশন হইতেছে যে সংযোগ তৈরি করব দুইটা জিনিসের, সংযোগ তৈরি করব। আচ্ছা, দুইটা জিনিসের সংযোগ তৈরি করব। এখন সংযোগ বেসিক্যালি কিরকম, যে আমি তোমাদের দেখাইছিলাম, যে এখানেও দেখাই যেরকম না না, আমি সংযোগ তৈরি করে এরকম একটা উদাহরণ কি হতে পারে, যে আচ্ছা ওইটাই দেখে আমি ভাইজা ভাইজা গেছে। আচ্ছা ভাইজা গেছে তুই ফো তুই গ্যাস তো করো ওটাই তো কইতেছি বিছাইতেছি কোন কারণ নাই কই গেছিস না। আচ্ছা দেখো, তাহলে আমি ঢাকা থেকে এসেছি। আচ্ছা, এখন আমি যদি এই থেকে কথাটা বাদ দিয়ে দিই, তাহলে এই অর্থটা তো পূর্ণ হইতেছে না, যে আমি ঢাকা এসেছি। এটা কি হইতেছে? না। কাজে আমি ঢাকা থেকে এসেছি, থেকে কথাটা জিনিসটারে, মানে ঢাকা থেকে এসেছি, ঢাকা আর এসেছি রে এটা কানেক্ট করতেছে, ঠিক আছে? এরকম আরো উদাহরণ হইতেছে পারে কি, যে আহ, আহ, কি হইতে পারে, যে ইনস্ট্যান্ট উদাহরণ আসতেছে না।
ইংলিশে বার আচ্ছা করো আরেকটা হইতে তাইলে। পারে যে বইটি বইটি খুব সুন্দর। না না ওইখানে তো ইয়ে না। বইটি টেবিলের উপর রাখো, টেবিলের উপর রাখো। আচ্ছা বইটি টেবিলের উপর রাখো, এই যে এই কথার মধ্যে যে উপর কথাটা যে বললাম, এই যে উপর, হ্যাঁ বইটি টেবিলের উপর রাখো, এই উপর কথাটাও একটা কানেক্টিং এর মতো ব্যবহার করতেছে, অর্থাৎ টেবিল আর রাখো দুইটা জিনিসকে কানেক্ট করতেছে, উপর উপর। তারপরে এরকম অনেক উদাহরণ হয়, উদাহরণ দিয়ে পড়তে পড়তে এসে পড়বো, ঠিক আছে? তো যদি কয়েকটা উদাহরণ দিই, কলমের সমস্যা নাকি? আমি আজ বাবার সাথে স্কুলে গিয়েছিলাম। ওইখানে তো প্রিপোজিশন আছে নাকি দেখতে হবে। আচ্ছা যাই হোক, তো প্রিপোজিশন আর কি হইতে পারে, অন, অন মানে উপর, উইথ, উইথ কিন্তু মানে ছিল উইথ মানে সাথে বোঝায়। তারপরে অন, উইথ, ফ্রম, ফ্রম থেকে, থেকে বোঝায়, অফ। অফ, অফের কোনো অর্থ আছে? অফের আছে রো অথবা এর। তো এটি আরাফের কলম বা হ্যাঁ না আরাফের কলমে অন্যরকম হবে, র এর উদাহরণ আছে, ওটা আমি দেখাইতেছি। ইন আছে না? ইন, হুম আপ, ইন। আপ, আপ হবো না? ইন নাই। আপ আছে, আপ, আপ মানে উপর, মানে দুইটার ইউজ আলাদা, অনেক জিনিসের ইউজ আলাদা, অর্থ একরকম লাগলেও তোমার ইউজ আলাদা হইব, ঠিক আছে? আপ, ডাউন, ডাউন নিচে, তারপরে তারপরে কি আছে, আপ, ডাউন, বিসাইড, বিসাইড মানে পাশে, বলি খেলো পাইতেছি। ইন হয় না? ইন, ইন মানে ভিতর, আউট, আউট মানে বাইরে বা বাহির। তো এরকম অনেক অনেক প্রিপোজিশন আছে, মানে একটা একটা লেখলে এটা শেষ হয়ে যেত না, ঠিক আছে? তো প্রিপোজিশনও বই থেকে দেখতে হবে উদাহরণগুলো এবং ওইগুলোর অর্থ সহ বই থেকে দেখতে হবে, বুঝতে পারছি? তার মানে আমরা কয়টা দেখছি, নাউন দেখছি, প্রোনাউন দেখছি, অ্যাডজেক্টিভ দেখছি, ভার্ব দেখছি, প্রিপোজিশন দেখছি, আপাতত এইটুকুই দরকার, এরপর আমরা দেখতেছি বাকিগুলো। তো এখন আবার শুরু থেকে যদি কথা বলি, তাহলে ফার্স্টে আসলে অ্যালফাবেট, কয়েকটা লেটার এ বি সি ডি ই এফ জি এস এরকম, ওগুলো আমরা অ্যাড করছি, অ্যাড করে বানাইছি শব্দ। এই শব্দের কয়েকটা প্রকারভেদ হয়, শব্দ কি কি ধরনের হইতে পারে, শব্দ নাউন হইতে পারে, প্রনাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, ঠিক আছে? তাদের আলাদা আলাদা প্রকারভেদ হয়, ঠিক আছে? এই শব্দগুলো জোড়া লাগায় আবার কি বানাবো, বাক্য। এখন আমরা বাক্য দেখি, যে আমরা কয়েকটা শব্দ দেখছি, ওই শব্দগুলো দিয়া আমরা বাক্য গঠন করব, সেন্টেন্স। হ্যাঁ, এখন মনে করো বাক্য যে কোনো, মানে তোমার কথা বলার ভিতরে আমরা যত ধরনের একটা অর্থবোধক কথা ইউজ করি, যেরকম আমি ঢাকা থাকি, তুমি এখানে আসো, যেরকম তুমি এখানে আসো, তুমি এখানে আসো, আসো, আমি ভালো আছি, আমি খাবার খাই, হ্যাঁ, আমি খাবার খাই, খাই, মানে এরকম যত ধরনের, মানে সবই মূলত বাক্যই, তো বাক্য ছাড়া কিছু আমি নেই, টিভি বাক্য। দেখি, হ্যাঁ, আমি আমি টিভি বই মানে, পড়ি, হ্যাঁ যত যত উদাহরণ কল্পনা করতে পারি, যে আমি বসে আছি, আমি বই পড়ছি, আমি আমি খাচ্ছি, লিখতেছি। মানে এরকম আমি লিখছি, তো এরকম অনেক অনেক বাক্য, মূলত আমাদের সব কথা বাক্যর দ্বারাই বোঝা যায়। এক একটা বাক্যই একটা জিনিসের অর্থ প্রকাশ করে, ঠিক আছে? আমি যদি বলি আমি বা খাই, এটা বলে তো হইতো না, আমার বলতে হবে আমি ভাত খাই, সবগুলো একসাথে অ্যাড কইরা একটা অর্থ বুঝাইবো, অর্থবোধক শব্দ। এখন শব্দ যে আমরা গঠন করি, হ্যাঁ, এখন শব্দ গঠন করা, সরি বাক্য গঠন করার ক্ষেত্রে আমি এই যে বাক্যটা লিখলাম, আমি খাবার খাই বা আমি ভাত খাই, আমি যদি বলি আমি খাই ভাত, বা
এমনি যদি বলি ভাত খাই আমি, আমি খাই, আবার যদি বলি খাই ভাত আমি আমি। এখন গঠন হইতেছে এই তিনটার ক্ষেত্রে তোমার কি তিনটা মনে হইতেছে যে আসলে ঠিক অর্ডারে না, আছে? না কারণ খাই এক ক্ষেত্রে মাঝখানে এসে পড়ছে, খাই এক ক্ষেত্রে সবার আগে এসে পড়ছে। তো এই শব্দর মানে তুমি যে শব্দগুলা লাগাইবা, বাংলাতে আমরা যখন শব্দগুলা লাগাই তো একটার পর একটা সিনক্রোনাইজেশন থাকে, একটা সুন্দর structure একটা থাকে। একটা স্ট্রাকচার থাকে। হ্যাঁ, ওইটারই বলি Structure স্ট্রাকচার বা ঠিক নাই। গঠন। ওইটারে বলি আমরা স্ট্রাকচার বা গঠন। গঠন মানে হইতেছে এই যে একটার পর একটা লাগাইতেছি আমরা শব্দগুলো আনতেছি, ওইগুলোর একটা গঠনের ভিতরে আমাদের রাখতে হবে, যাতে করে জিনিসটা সুন্দর হয়, জিনিসটা অর্থবোধক হয়, একটা মানুষ যাতে বুঝতে পারে আমি কি বলতে চাইতেছি। এখন স্ট্রাকচারটা হইতেছে সেন্টেন্সের স্ট্রাকচার যেটা একবারে বেসিক স্ট্রাকচার, ওটা হইতেছে সাবজেক্ট থাকবো একটা। কর্তা, হ্যাঁ, থাকবো একটা কর্তা, কর্তা, এটা হলো ক্রিয়া। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্লাস অবজেক্ট, বাংলাতে আমরা না। মানে একবারে সহজ স্ট্রাকচার। হ্যাঁ, বাংলার ক্ষেত্রে অন্যরকম। বাংলার ক্ষেত্রে কি হয়, Subject বাংলাটা আমরা উপরে লিখি লিখি একবার। বাংলায় আমরা কি লিখি, বাংলায় আগে থাকে সাবজেক্ট, পরে object, পরে থাকে অবজেক্ট, পরে verb। তারপরে ভার্ব। এটা বাংলার জন্য, এটা ইংলিশ। আচ্ছা, তো এরকম আলাদা আলাদা মানে সব ভাষার জন্য আলাদা আলাদা রকমের স্ট্রাকচার, সমস্যা নাই এটা। তাহলে আমি বাংলা স্ট্রাকচার তাহলে কিরকম, আমি সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। সাবজেক্ট জিনিসটা কি, কলমে মনে হয় সমস্যা হয়েছে, লেখা করতে দেয় না। আচ্ছা, সাবজেক্ট। তো সাবজেক্ট কি, সাবজেক্ট হইতেছে যে এই যে সবচেয়ে সহজ উদাহরণ হইতেছে যে ভার্ব, যেটা মানে যে কাজটা সংগঠিত হইতেছে একটা বাক্যের মধ্যে। যেরকম আমি খাইতেছি, যে লোকটা এই কাজটা করব ওই সাবজেক্ট। তার মানে আমি খাই, কর্তা, খাইতেছে কেডা, আমি আমি, তার মানে আমিটা সাবজেক্ট সাবজেক্ট। কারণ আমি যদি বলি যে মাহিন খেলা করছে, সাবজেক্ট আমি হ্যাঁ কাজটা কি, খেলা করা, খেলা করছি কিন্তু কে করতেছে, নাহি মাহিন। তার মানে বারবারে যদি তুমি কে দিয়া প্রশ্ন করো যে কাজটা হইতাছে, তুমি যদি প্রশ্ন করো যে কে কাজটা করতেছে, আনসারে যেটা পাইবা ওটাই হইব সাবজেক্ট। তার মানে একটা উদাহরণ যদি আমরা দিই যে ফাইজা ফাইজা টিভি দেখছে, ফাইজা সাবজেক্ট টিভি দেখছে দেখছে। তাহলে এই ক্ষেত্রে আমার টিভি দেখা হইতেছে কাজটা, যে কাজটা হইতেছে টিভি দেখা। আর কে দেখছে কে দেখতেছে, তাহলে কে টিভি দেখছে, আমার ফাইজা। ফাইজা তার মানে ফাইজা কি, সাবজেক্ট। subject। থাকুক, সমস্যা নেই। বাংলা আচ্ছা স্টুডেন্ট লাগতো না ভাইয়া? আচ্ছা, একটু পরে নি তাহলে। আচ্ছা তো পরে তাহলে ফাইজা হইতেছে সাবজেক্ট, বুঝছি। আচ্ছা, তো এরকম সাবজেক্ট আমরা বের করবো যে কে কাজটা করতেছে, যে কাজটা হইতাছে আমার সেন্টেন্সে ওই কাজটা কে করতেছে ওইও আমার সাবজেক্ট। বুঝতে পারছি। আর একটা উদাহরণ দিই যে আহ, আহ, র- আহ, রহিম কলম বৃষ্টি দিয়ে আইলে বা দাম বুটিবা দাগ ওঠানো, রহিম রহিম ফুটবল খেলা, খেলতেছে, ফুটবল খেলছে, খেলছে। হুম, রহিম ফুটবল খেলছে, তাহলে কে ফুটবল খেলছে, রহিম, রহিম। তার সাবজেক্ট আমার কে, রহিম এটা হলো আমার সাবজেক্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে সাবজেক্ট কি আশা করি বুঝতে পারছি। অবজেক্ট কি, ভার্ব মানে কি, ওই যে যে কাজটা হইতেছে ওইটাই ক্রিয়া। ভার্ব। তার মানে ক্রিয়া, একটু আগে আমরা ভার্ব পড়ে আসছি, তার মানে ভার্ব থাকবে, অর্থাৎ প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা না একটা কাজ থাকবো, মানে কাজবোধক বা ভার্ব একটা থাকবেই। হ্যাঁ ঠিক কাজটাই আছে, বার হ্যাঁ ওই কাজটাই ভার্ব। আর অবজেক্ট কি, ওই ভার্ব ছাড়া যা থাকবো ওইগুলারে আমরা আপাতত object। অবজেক্ট হিসেবে ধরতে পারি। তার মানে সাবজেক্ট আর ভার্ব বাদে যেগুলো ওইগুলো সব অবজেক্ট। অবজেক্ট মানে কি, ওইগুলো আমাদের মানে অর্থ প্রকাশ করতে সাহায্য করতেছে। ঠিক আছে। আচ্ছা, যেরকম এই ক্ষেত্রে টিভিরে তুমি ধরতে পারো একটা অবজেক্ট। ঠিক আছে, এক্ষেত্রে টিভির অবজেক্ট ধরতে পারি, অর্থাৎ ভার্বটা রিলেটেড কার সাথে, এরকম একটা কথা। যেরকম এখানে খেলছে, কি খেলছে, ফুটবল খেলছে ফুটবল। তুমি যদি কি দিয়া প্রশ্ন করো, ভার্বরে যদি কি দিয়া প্রশ্ন করো, যে উত্তরটা পাও ওটা হইতেছে অবজেক্ট।
এই ক্ষেত্রেও তুমি যদি কি দিয়ে প্রশ্ন করো, তার মানে আমি যদি উপরেরটাতে কি দিয়ে প্রশ্ন করি যে ফাইজা কি দেখছে, টিভি দেখছে, তাহলে টিভিটা কি, অবজেক্ট টিভি হয়ে যাচ্ছে অবজেক্ট। রহিম কি খেলছে, ফুটবল খেলছে, তার মানে ফুটবলটা অবজেক্ট। অথবা আমরা এভাবে বলতে বুঝতে পারি যে রহিম রহিম আমার সাবজেক্ট আর খেলছে হলো ভার্ব। এই দুটো বাদে যেটা আছে ওইটাই আমার অবজেক্ট। আচ্ছা, তাহলে এটার মানে খুব বেসিক স্ট্রাকচার, এই স্ট্রাকচার সবসময় ফলো করব ইংলিশে। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকবার দেখছি ক্রিয়া কিন্তু লাস্টে আসছে বাংলায়, ঠিক আছে? খেয়াল করে দেখো যদি অন্য একটা কালার দিই, এই যে দেখছে, এটা হইতেছে ভার্ব, ভার্ব সবার লাস্টে। তারপরে খেলছে, খেলছে হলো ভার্ব, ভার্ব সবার লাস্টে। রহিম সাবজেক্ট, সাবজেক্ট সবার আগে, সাবজেক্ট সবার আগে। এই যে সাবজেক্ট সবার আগে, ভার্ব সবার লাস্টে বাংলার জন্য, আর অবজেক্ট মাঝখানে, এই যে অবজেক্ট মাঝখানে, দুই ক্ষেত্রেই। এখন আমরা ইংলিশ নেই, সেম সেম কথাটার যদি ইংলিশ নিই যে ফাইজা টিভি দেখছি, তার মানে আচ্ছা সহজটা নেই, এখানে আরেকটা কাহিনী আছে, ফাইজা আমি ওয়াচেস একটু টিভি একটা পরে আমরা এটা বলতেছি একটু। আচ্ছা, রহিম মনে করো দিস ইজ মাই বুক, সহজ উদাহরণ নিই। হ্যাঁ, সহজ উদাহরণ নিয়ে বুঝতে সহজ হবে। তাহলে দিস ইজ মাই বুক। এখন এই ক্ষেত্রে আমাদের কি কি আইডেন্টিফাই করা লাগবে? এক, কে হইতেছে আমার সাবজেক্ট, তারপরে কে হইতেছে আমার কি ভার্ব, আর কি হইতেছে আমার অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে সাবজেক্টটা কি হইতে পারে যে দিস ইজ মাই বুক। হ্যাঁ, তাহলে বুক হইতে, আচ্ছা দিস ইজ মাই বুক, এটাতে আসলে ভার্বটা ক্লিয়ার না। বাট ইজ না, ভার্বটা ক্লিয়ার না, ভার্ব এটা ক্লিয়ার, অক্সিলারি ভার্ব ইজ আচ্ছা না না অক্সিলারি না, এটা মেইন ভার্বই। ধরো ভার্ব ক্লিয়ার সম্বন্ধিত একটা দিই, সহজ উদাহরণ দিই, তারপর আমরা বুঝাইতেছি কি কি আরো এক্সট্রা হইতে পারে। হি হি প্লেস ফুটবল। আচ্ছা, হি প্লেস মজা করবো। আচ্ছা, হি প্লেস ফুটবল, এটার অর্থ কি? সে ফুটবল খেলে। ভালো কথা, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখন তাইলে কে খেলে? সে খেলে। বা এখানে যদি থাকতো আরাফ প্লেস ফুটবল, তাহলে কে খেলে? আরাফ খেলে। হিটা কি মনে আছে? সাবজেক্ট, হি তো সাবজেক্ট, কিন্তু হি প্রনাউন না, প্রনাউন না। আচ্ছা, তো গেল, তো হি হইতেছে সাবজেক্ট, অর্থাৎ কে ফুটবল খেলে? সে ফুটবল খেলে। তাহলে এটা হইতেছে আমার সাবজেক্ট। আর খেলা করা, খেলা করা কি? ভার্ব, তার মানে খেলে মানে ভার্ব। আচ্ছা, খেলে মানে ভার্ব, তার মানে প্লেস, প্লেস মানে অবজেক্ট, না না না, প্লেস হচ্ছে ভার্ব, প্লে মানে খেলা করা, প্লে মানে খেলা করা। তাহলে খেলা করা যেহেতু ভার্ব, তার মানে প্লে মানে ভার্ব। ঠিক আছে, এগুলো আমার অর্থগুলো জানতে হবে, নাহলে কিন্তু পারলাম না। খেলা করার ইংলিশ কি এটা আমার জানতে হবে। আচ্ছা, তারপর ফুটবল, তো কি খেলে? ফুটবল। আচ্ছা, আমার তো চার্জ শেষ, তাহলে এটা হইতেছে সাবজেক্ট। কি খেলে, কি খেলে, কি দিয়ে প্রশ্ন করো? ফুটবল খেলে, তাহলে এটা কি? অবজেক্ট। এই ক্ষেত্রেও কি খেলে? ফুটবল, অবজেক্ট। খেয়াল করো তো স্ট্রাকচারটা কি। এর ক্ষেত্রে, আচ্ছা, তো ইংলিশের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি, লাল দিই। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে যদি খেয়াল করি, সামনে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, ঠিক আছে না? আর যদি আমি বাংলার ক্ষেত্রে খেয়াল করি, ফার্স্টে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, সবার লাস্টে ভার্ব, সবার লাস্টে তাহলে ভার্ব। তাহলে আমার স্ট্রাকচারটা দেখো ঠিক আছে না? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব বাংলার ক্ষেত্রে, আর ইংলিশের ক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওইটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে। আমার একটা প্রশ্ন আছে, হুম, সবসময় প্রিন্সিপাল ভার্ব কি বাক্যের প্রথমে বসে না সাবজেক্টের পরে বসবে? সব ভার্বই সাবজেক্টের পরে বলবো। না প্রিন্সিপাল ভার্ব আগে বসবে না অক্সিলারি ভার্ব? অক্সিলারি ভার্ব আগে বলবো। আচ্ছা, অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব পরে না? অক্সিলারি ভার্বে আসতেছি, ক্লিয়ার। অক্সিলারি ভার্বে আসতেছি, তারা না ক্লিয়ার হয়ে গেছে এটা। আচ্ছা, সেন্টেন্সের পরে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারে আসতেছি। আগে টেন্স গুলা একটু দেখতে হবে আমার। হ্যাঁ, সেন্টেন্সের পরে আসে টেন্সের কাহিনী, টেন্স বা টেন্স।
টেন্স বা কাল, ক্রিয়া টেন্স বা কাল। এখন কাল মানে কি, যে একটা ওই যে যে ঘটনাটা ঘটতেছিল, হ্যাঁ খেলা ঘটতেছিল, মানে আমাদের প্রত্যেকটা ক্রিয়াই তো এক একটা ঘটনা না। ও খেলতেছে, ও অতীত, টিভি বর্তমান, দেখতেছে, ভবিষ্যৎ। আমি বলি, ও খেলতেছে, ও টিভি দেখতেছে, ও গোসল করতেছে, ও ভাত খাইতেছে, সবই তো এক একটা কাজ। এই কাজটা কোন সময় ঘটতেছে ওইটাই মূলত টেন্স নির্ধারণ করব, বা ওই সময়ের উপর বেস করে আমার টেন্সটা চেঞ্জ হবে এই কাজটা কি সেন্টেন্সের। এখন হইতেছে নাকি আগে হইছে হ্যাঁ, নাকি তাহলে ভবিষ্যতে হবে? তাহলে একটা কাজ কখন কখন হইতে পারে, একটা কাজ বর্তমানে হইতাছে এরকম হইতে পারে, একটা কাজ অতীতে হয়েছিল বা আগে হয়েছিল, এটা এটা ওই হইতে যে পারে। এটা নাউন পড়াইলা ওরা, নাউন যে পড়াইলা আমরা, হুম ওরা তো আগে পড়াইছে, হুম ওরা হ্যাঁ অতীত হ্যাঁ, হইতে একটু পারে। আগে পড়াইছি তুমি হ্যাঁ করে নাউন, তার মানে নাউন পড়ানোর যে কাজটা এটা একটু আগে হয়েছিল না, তার মানে অতীতে হয়েছিল, তার মানে অতীতের একটা ঘটনা। তার মনে করো তুমি আমি বাজারে গেছিলাম, হ্যাঁ বাজারে গেছিলাম, এখন তো আমি এখন এখন কি আমি এখন বাজারে তো আছি? না। না, বাজারে গেছিলাম এটা কি আগের ঘটনা না? হ্যাঁ তার মানে এটা অতীত হয়ে গেছে। আর ভবিষ্যৎ কি, যেটা হয় না এখনো, যে একটু পরে আমি খাবো, বাজারে যাব। আমি যাব, খাবো। তো আমরা আমরা যখন বলি যে মানে ভবিষ্যতের কোনো কথা বলি, যেরকম একটু পরে আমি খাবো, হ্যাঁ দেখো একটু পরে আমি খাবো, খাবো বলছি, কিন্তু কথাটা খাই খাইছি না, এরকম হ্যাঁ বলছি না, খাইছি না, কথাটা খাই বলি নাই, বলছি খাবো। আর যখন বলছিলাম যে একটু পরে আমি বাজারে যাব, তার মানে কি একটু পরে আমি বাজারে যাবো, অর্থাৎ ভবিষ্যতে আমি বাজারে যাব। এখন কিন্তু আমি বাজারে যাইতেছি না, বা এখন আমি আচ্ছা যাই হোক, এখন আমি বাজারে যাইতেছি না। তো এমনি যদি বলতাম যে একটু বাজার থেকে বাজারে গেছিলাম, তো আমাদের কথার ভিতরে কিন্তু কালগুলা ঢুকে পড়ছে। বাজারে গেছিলাম, আমরা না জানতে কিন্তু ওই যে অতীত বানায় ফেলছি, গেছিলাম মানে কি আগের কোনো ঘটনা, বাজারে একটু আগে গেছিলাম, এখন আমি বাজারে নাই। না। তো এইটা হইতেছে কাল। তার মানে কাল কয় প্রকার? বর্তমান, অতীত ভবিষ্যৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর তিন ভবিষ্যৎ। প্রকার। আচ্ছা, প্রেজেন্ট, তাহলে পাস্ট, ফার্স্টে ফিউচার। প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, ওটা বলি বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স। বর্তমান প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমান টেন্স মানে কাল, বর্তমান কাল। বর্তমান কাল, মানে বর্তমানে কোনো একটা ঘটনা ঘটতেছে, ধরো বর্তমানে আমরা পড়তেছি, তাই না? বর্তমানে আমরা পড়তেছি, তাহলে আমরা কি বলবো, যে উই আর, আচ্ছা বাংলাতে আগে লিখি তারপরে ট্রান্সলেট করি। আমরা আমরা বই পড়ছি, আমরা বই পড়ছি, আমরা বই পড়ছি, এটা কি বর্তমানের ঘটনা না? আমরা বই পড়তেছি রানিং, ঠিক আছে। আচ্ছা, আর যদি বলি আমরা বই পড়ছিলাম। আমরা বই পড়েছিলাম, এই ঘটনাটা আগের হয়ে গেছে না, যে আমরা পড়েছিলাম, এখন আর পড়তেছি না। আচ্ছা, তারপর আমরা বই পড়বো, পড়ি নাই, হ্যাঁ এখনো পড়ি নাই, আমরা বই ভবিষ্যতে পড়বো। পড়বো, তার মানে ভবিষ্যতে পড়বো, একটু পরে বা আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে পড়বো। তার মানে পড়ছি, পড়েছিলাম, পড়বো, এমনি আমরা কথাগুলা কিন্তু চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে না? আচ্ছা, সমস্যা নেই। তো এরকম আর কি ঘটনা। এখন এই প্রেজেন্ট টেন্স তাহলে কোনটা আমার? প্রেজেন্ট টেন্স হইতেছে এটা, এটা হইতেছে প্রেজেন্ট টেন্স। আচ্ছা, পাস্ট টেন্সে আসতেছি। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচারটা হইব এরকম যে আহ, উম, আচ্ছা এটার যদি আমরা ইংলিশ করি, আগে আগে ট্রান্সলেট করি, তারপরে দেখি আমরা এই যে 1 নম্বর যেটা আছে, 1 নম্বরে ইংলিশ করতেছি। ইংলিশ হলে কি হবে? আমরা, আমরা ইংলিশ কি? উই। বই, বই ইংলিশ কি? বুক। বুক। এখন বুক তো অবজেক্ট, তাহলে অবজেক্ট কই যাইব গা? অবজেক্ট শেষে। পরে যাইব গা। পড়ছি, রিড। পড়ছি মানে কি? রিড। রি পড়া মানে রিড, তার মানে উই রিড, রিডস। রিড বুক, রিডস না। রিড। আচ্ছা, এস বাই এস কখন হইব এগুলো আমরা পরে পড়াবো, এগুলো হইতেছে ভার্বের রাইট ফর্ম অফ ভার্ব নামের একটা গ্রামার আছে, ওই রাইট ফর্ম অফ ভার্বে যে আমার শিখতে হইব যে ভার্বের চেহারা কখন কখন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আপাতত আমরা উই রিড বুক, এটুকুই আমাদের ঠিকঠাক আছে। তার মানে দেখো, বাংলাতে ওই যে আবার আগের কথা, বাংলাতে বলছিলাম যে বই, বই কি অবজেক্ট, অবজেক্ট গেছে গা ইংলিশে পরে, আর বাংলার ক্রিয়াটা এসে পড়ছে ইংলিশে মাঝখানে। এটুকু আশা করি আর সমস্যা হওয়ার কথা না। উই রিড বুক,
ঠিক আছে? তাহলে স্ট্রাকচারটা কিরকম হয়, স্ট্রাকচারটা যদি আমি লিখি, অন্য কালার দিই, স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মানে নর্মাল যে স্ট্রাকচারটা ছিল। হ্যাঁ, এখন নর্মাল স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ঘটনা, আরেকটা উদাহরণ দিই, তারপর আমি আরেকটা ঘটনা বলতেছি। তো এই উদাহরণটা কেমন হইব আমাদের, যে আই ইট রাইস, আমি ভাত খাই, আমি ভাত না, ভাতটা আগে এসে পড়ছে। খাই, তার মানে আমি ভাত খাই। খাইতেছি, এরকম জিনিসটা বোঝায়। আচ্ছা, এখন খাই মানে খাইতেছি, এটাও কিন্তু না, ঠিক আছে। তো এই জন্যই প্রেজেন্ট টেন্সের ভিতরেও কয়েকটা প্রকারভেদ আছে। একটা হইতেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে 4 ধরনের টেন্স আছে। হয় প্রেজেন্ট টেন্সের ভিতরেই। আচ্ছা, তো ওইটা আমরা পরে দেখি, আপাতত বেসিক আসি, ওইটা আমরা ওই প্রকারভেদগুলো পরে দেখতেছি। আচ্ছা, তারপরে পাস্ট টেন্স, পাস্ট টেন্স। আচ্ছা, পাস্ট টেন্স তাহলে কি, ওই যে আমি ভাত খেয়েছিলাম, হ্যাঁ, আমি ভাত খেয়েছিলাম, কথাটার মধ্যে কিন্তু অতীতকাল ঢুকে পড়ছে, ভাত খেয়েছিলাম মানে আগে খাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমি ভাত খেয়েছিলাম, এটারে যদি এখন তুমি ইংলিশ করতে চাও, আয়ের ইংলিশ আই, তারপরে তুমি ভার্বটা মাঝখানে বসাইবা, তারপরে ভাত, ভাত তো ভাতই। এখন এইখানে খেয়েছিলাম যেহেতু অতীতকাল, এই জন্য ভার্বটা আর ইট থাকতো না, এইটুকু ভার্বটা হয়ে যাইব এই, তো একটা ভার্বের, আমি বলি একটা ভার্ব ধরো ইট, রূপ। ইটের 3টা রূপ আছে, ইটেন ইটের না, ইট, এট, ইটের মানে যে কোনো একটা ভার্বের 3টা রূপ আছে, একটা হচ্ছে পাস্ট, সরি প্রেজেন্ট টেন্সের রূপ, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট রূপ, একটা পাস্ট রূপ, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা এভাবে বলি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম হইতেছে ইট, ইটের পাস্ট ফর্ম হইতেছে এইট, এইট, এটি আর পাস্ট পার্টিসিপল হইতেছে ইটেন, ঠিক আছে। এখন এটা কই ইউজ করি পাস্ট পার্টিসিপল, ওটা পরে দেখবো, কিন্তু পাস্ট ফর্মটা আপাতত আমরা কাজ করতেছি, প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম নিয়ে কাজ করতেছি আপাতত। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে কি প্রেজেন্ট ফর্ম ইউজ করছিলাম, তার মানে এখানে আমার ব্র্যাকেটে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা এই স্ট্রাকচারে ইউজ করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না। স্ট্রাকচারের মধ্যে ভার্বটা হবে প্রেজেন্ট ফর্মে, কার জন্য, প্রেজেন্ট টেন্সের জন্য, বর্তমান কালের জন্য, ঠিক আছে। আচ্ছা, পাস্ট টেন্সে আমার আমার স্ট্রাকচারটা কেমন হবে, স্ট্রাকচারটা আমি উপর আগে লিখি, স্ট্রাকচারটা আগের মতোই, সাবজেক্ট, কি ব্যাপার, শেষ। সাবজেক্ট প্লাস ভার্ব ভার্ব এর পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, কিন্তু এখন ভার্বের জায়গায় কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে পাস্ট না, ভার্বের পাস্ট ফর্ম হবে, কারণ আমরা পাস্ট টেন্স নিয়ে বর্তমানে কাজ করতেছি, বা পাস্ট টেন্সে আমরা আছি। তাহলে ভাত খেয়েছিলাম, তো খেয়েছিলাম জিনিসটা হইছে অতীতের ঘটনা, তো অতীতের ঘটনা আমরা লেখার সময় কি করব, ওই ভার্বটারে পাস্ট ফর্মে নিব, অর্থাৎ এই যে আমার কি পাস্ট ফর্ম ছিল, ইটের পাস্ট ফর্ম এইট, আমরা এইটটা ইউজ করব, তো এ টি ই, তাহলে আই এইট রাইস মানে বোঝায় আমি ভাত খেয়েছিলাম, ঠিক আছে। তো এটা হইতেছে আমার পাস্ট ফর্মের কাহিনী। পাস্ট Plus, পার্টিসিপলটা কোথায় আমরা আছে? পাস্ট পার্টিসিপলটা পরে দেখাইতেছি। আচ্ছা, তারপরে আমাদের কি আছে, যে আমরা বই পড়েছিলাম, চলো এটারে আমরা ট্রান্সলেট করি, তাহলে আমি বই পড়েছিলাম, তাহলে আবার আগের মতো সাবজেক্ট আগে, সাবজেক্ট যদি বসাই আই,
নাকি আমি মানে আই, বই মানে বুক, বুক তো অবজেক্ট পড়ে যাবো গা, পড়েছিলাম, পড়া মানে কি রিড। হ্যাঁ। এখন এখানে কি Past বসাইতে form হইব, ready. না, রিডের পাস্ট ফর্ম, এই গ্যাপে রিডের পাস্ট ফর্ম। এখন রিডের পাস্ট ফর্ম হইতেছে এরকম, রিড, read, রিড, রিড। Read. একই। Read. মানে রিডের তিনটা ফর্মই সেম, পাস্ট ফর্মও সেম, পাস্ট পার্টিসিপল ফর্মও সেম। তাহলে পাস্ট ফর্ম রিডই বইব, তাহলে রিডের জন্য সেম জিনিস, আর ই এ ডি, আই রিড বুক। এখন দেখো রিডের জন্য প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম চেঞ্জ হয়ে গেছে না, হ্যাঁ। উই রিড বুক বা আমরা বই পড়েছিলাম। আচ্ছা ওখানে আমি লিখছি, আচ্ছা আমির জন্য আই আর আমরার জন্য উই, ওটা তো আর কনফিউশন নেই না। হ্যাঁ। উই মানে আমরা, আমরা বই পড়ছি, আর এই ক্ষেত্রে আমরা বই পড়েছিলাম, এরকম জিনিস বোঝায়। এখন ঘটনা হইতেছে দেখো জিনিসটা তো সেম হয়ে গেল না, যে এখানে যদি আই থাকতো, এখানে যদি আই থাকতো কোনো কারণে, হ্যাঁ উই এর জায়গায় যদি আই থাকতো, যে আই রিড বুক, প্রেজেন্ট ফর্মের জন্য আই রিড বুক, পাস্ট ফর্মের জন্য আই রিড বুক, জিনিসটা কনফিউজিং না। এখন ধরো আমি তোমার বললাম যে আই রিড বুক, এটা কোন টেন্সের ঘটনা, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? তখন তো তুমি শিওর হয়ে বলতে পারবে না যে এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। তখন তোমার আগে পরে যে কথাগুলো বলা হয়েছে ওইগুলা কোন টেন্সে আছে এটা তোমার বুঝতে হইব, ওইটার উপরে ভিত্তি করে তোমার বলতে হইব না এটা একটা অতীতের ঘটনা। ঠিক আছে, আগে পরে ধরো, আগে পরে ধরো ঘটনাটা কিরকম হইব, যে আমি ধরো কালকের ঘটনা বলতেছি, হ্যাঁ জিনিসটা বলে, তাহলে তাহলে ধরো আমি কালকের ঘটনা বলতেছি যে আরাফ বই পড়েছিল তারপর ঘুমিয়ে পড়েছিল, নাকি? এখন তাহলে আমি যদি আগের ঘটনাটা আনি, তাহলে আমার যে বাংলা অনুচ্ছেদ হবে এরকম যে আরাফ, হ্যাঁ আরাফ কি হইলো, Low battery জন্য নাকি? না না কি আর আচ্ছা এটা মানে ইয়ার লিমিট শেষ। আচ্ছা আমরা অন্য নোট ইউজ করে দেখি, আমরা এই নোটস ইউজ করতে পারি। আচ্ছা তাহলে কি ছিল যেন, কথাটা ছিল আরাফ, দেখা যাইতো না, বড় করে দিই। ভালো রাজা। আরাফ বই পড়েছিল তারপর ঘুমিয়ে পড়েছিল। পড়েছিল তারপর ঘুমিয়ে পড়েছিল। আরাফ বই পড়েছিল তারপর ঘুমিয়ে পড়েছিল। তাহলে ঘটনাটা যদি আমি ইংলিশে নিই, ফার্স্টে প্রথম লাইনটা ইংলিশে কি হইব, আরাফ, আরাফ বই পড়েছিল, তার মানে পড়েছিল, পড়া মানে কি রিড, পড়েছিল যেহেতু অতীতের ঘটনা এই জন্য রিডের পাস্ট ফর্ম, রিডের পাস্ট ফর্ম কি Read. রিড নিজেই, তার মানে আরাফ রিড বুক, আরাফ রিড বুক, দেন তো ফুল স্টপ, দেন তারপর মানে দেন, হ্যাঁ তারপর মানে দেন, দেন হি, দেন হি, আচ্ছা দেন দেওয়ার দরকার নেই, আচ্ছা তারপর ঘুরে বসে সমস্যা নেই, দেন হি স্লেপ্ট। আচ্ছা দাঁড়াও একটু একটু, Sleep এর past form slept. আচ্ছা তারপরে সে ঘুমিয়ে পড়েছিল, সে দি এটা অর্থ মেলানোর জন্য। আচ্ছা তারপর সে ঘুমিয়ে পড়েছিল, তারপর দিলাম দেন, ভালো কথা। এখন এই সে ঘুমিয়ে পড়েছিল, এখানে সাবজেক্ট কে, সে সে, অর্থাৎ কে ঘুমিয়ে পড়েছিল ওই প্রশ্নটা করলে কি পাইতেছি, সে, তার মানে সে হইতেছে সাবজেক্ট। আচ্ছা তাহলে সাবজেক্ট দিলাম হি, সে মানে হি যেহেতু ছেলে এজন্য হি, আর নাহলে সি। আচ্ছা ঘুমিয়ে পড়েছিল, তাহলে ঘুমিয়ে পড়া ইংলিশ কি, Sleep. স্লিপ। আচ্ছা স্লিপ, তাহলে আমার ভার্বটা কি, স্লিপ। ওয়েট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল।
তাহলে প্রেজেন্ট ফর্ম কি? ঘুমিয়ে পড়া মানে কি? স্লিপ। স্লিপ মানে ঘুমানো বা ঘুমিয়ে পড়া। এখন এটার পাস্ট ফর্ম কি? স্লেপ্ট। স্লেপ্ট, SLEPT, স্লেপ্ট। আর এটা কি? এটার সম্ভবত স্লিপ, স্লিপ। স্লিপ, স্লেপ্ট, স্লেপ্টি। স্লেপ। আচ্ছা, ভুল হইতে পারে, স্লেপ্টি। ভুল হইতে পারে। আমি মনে মনে স্লেপ্ট, ঠিক আছে। স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, এরকমই, ঠিক আছে, সমস্যা ওটা ভুল হলে আপাতত দরকার নেই। আরাফ রিড বুক, আচ্ছা দেন হি, এখন আমরা স্লিপ ইউজ করবো না স্লেপ্ট? স্লেপ্ট। তার মানে স্লেপ্ট, দেন হি স্লেপ্ট, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। বুঝতে পারছি? তার মানে এমনে এখন এখন তুমি বলো তো, এই রিড যে এই ঘটনাটা কি অতীতের না বর্তমানের? এখন ধরো তুমি এই পুরাটা তোমারে দিয়ে দিছে পরীক্ষায় বা কোনো জায়গায়, এই পুরাটা তুমি দেখতেছো যে আরাফ রিড বুক দেন হি স্লেপ্ট। হ্যাঁ, এখানে যেহেতু স্লেপ্ট আছে, মনে করো এখানে যেহেতু স্লেপ্ট আছে, আর তুমি বুঝতে পারতেছো স্লেপ্ট হইতেছে অতীতকালের ঘটনা বা পাস্ট ফর্মের জিনিস, তাহলে রিড কি? অতীতের ঘটনাই হবে। তো এমনি তুমি মূলত আগে পরে, হ্যাঁ আগে পরে কিছু থাকবে। একলা থাকলে আমরা আসলে বুঝতে পারবো না যে জিনিসটা কি। আগে পরে থাকলে আমরা বুঝতে পারবো যে জিনিসটা কি পাস্ট ফর্মে আছে না প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এটা হইতেছে আমার পাস্ট ফর্মের যে খেলা, ঠিক আছে। তো আজকে এইটুকুই, কিন্তু এখন কি কি তাহলে শিখা লাগবে আমাদের? শিখা লাগবে ফার্স্টে, ওই নোটে যদি যাই, ফার্স্টে আমরা কি কি দেখছিলাম? ফার্স্টে দেখছি যে নাউন গুলা কি কি, নাউনের উদাহরণগুলো বই থেকে দেখতে হইব, প্রোনাউনের উদাহরণ বই থেকে দেখতে হইব, তারপরে ভার্বের উদাহরণ বই থেকে দেখতে হইব, অ্যাডজেক্টিভের উদাহরণ দেখতে হইব, প্রিপোজিশনের উদাহরণ দেখতে হইব, এইটুকু। আর টেন্স তো বুঝছি যে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স পর্যন্ত গেছি, তারপরে আমাদের ফিউচার টেন্স আছে নাকি? তাহলে প্রেজেন্ট টেন্সের গঠনটাও খেয়াল রাখা লাগবে, এই গঠনটা। তারপরে আমার ওইটাও খেয়াল রাখা লাগবে যে আমার প্রেজেন্ট টেন্সের যে গঠন সেমই, খালি ভার্বের ফর্মটা আলাদা হবে, ঠিক না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আচ্ছা, নতুন পেজে লেখা যাইতেছে না, 10 পেজের বেশি লেখা যায় না। আচ্ছা, দেখি ফিউচার পড়াই দেন। ফিউচার ফিউচার পড়াই দিই, শুধু শুধু টাইম ওয়েস্ট করে লাভ নেই। ফিউচার পড়াই দিই, হ্যাঁ, ফিউচার টেন্স। আচ্ছা, ফিউচার টেন্স মানে হইতেছে ভবিষ্যৎকালের ঘটনা। তাহলে আমি লিখলাম আমি ভাত খাবো, হ্যাঁ। এখন ফিউচার টেন্সের জন্য তোমার স্ট্রাকচারটা মুখস্থ করা লাগবে, স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়। সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অবজেক্টে দেখলাম ওবিজে, ওবিজে মানে অবজেক্ট, সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, আপাতত শেল নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, আমরা শেল কম ইউজ করি, কাজে শেল বলতে পারি যে শেল নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, সবসময় উইল ইউজ করা যায়, ঠিক আছে। উইল উইল দেখলেই বুঝবো কি কি টেন্স, উইল দেখলেই বুঝবো জিনিসটা ফিউচার টেন্সে। তাহলে আমি ভাত খাই, তাহলে আবার সাবজেক্ট কি? আই। কলম চেঞ্জ করে ফেলছিলাম, এই জন্য জানি না কলম এই যে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তাহলে আমার সাবজেক্ট কি? আই, যেহেতু আমি, প্লাস ভাত খাই, তাহলে উইল, আই উইল, স্ট্রাকচার অনুযায়ী যাইতে হবে এখন। আই উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম, খাবো, খাওয়ার প্রেজেন্ট ফর্ম কি? খাওয়ার প্রেজেন্ট ফর্ম কি? ইট, ইট। এখন কিন্তু ইট না, ইট প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, ইট হলো পাস্ট ফর্ম। তাহলে আই উইল ইট রাইস, তারপরে ভাত ইংলিশ কি? রাইস। খুব সহজ। তারপরে একটা উদাহরণ দেখলাম, তার এক্সাম্পল দেখি আরো কয়েকটা। আমি বই পড়বো বা আমি বাজারে যাব, আমি বাজারে যাব কি? ভবিষ্যৎ, তার মানে আমি ভবিষ্যতের কিছু একটা বলতে চাইতেছি, তাহলে আই
উইল যাওয়া, যাবো, আই হ্যাঁ যাবো মানে যাওয়া, যাওয়ার ইংলিশ কি গো, তাহলে আই উইল গো মার্কেট বাজার বা মার্কেট, আচ্ছা মার্কেটে বলা যায় একই জিনিস, আচ্ছা বাজারে বলি, বাজার, আই উইল গো বাজার। আচ্ছা এখন একটা কথা আছে যে বাজারে, দিলে বেশি সুন্দর হয়। উম, এখানে দেখো বাজারে আমি এইভাবে ভাগ করতে পারি যে বাজার যোগ এ, এই যে এটা লাগাইলাম না যে আমি বাজারে যাব, ঠিক আছে, এ লাগাইছি কিন্তু বাজারে এ যাব, এটা প্রিপোজিশন হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা দিয়া মূলত আমি বাক্যগুলারে সুন্দর করে কানেক্ট করছি। না বাজারে যাব, আমি যদি বলতাম আমি আমি বাজার যাব, বাজার যাব এটা তো হয় না, এটা তো মিলে না। তো আমি বাজারে যাব, এই যে এটা যে আনছি শব্দ কানেক্ট করার জন্য, এর জন্য এর বলবি আমি প্রিপোজিশন বলবো, হ্যাঁ। তো ইংলিশে আমরা এই যে এই কথাটা যে বললাম, এর জন্য একটা প্রিপোজিশন দিতে হইব, ঠিক আছে। আমি বাজারে যাব, তাহলে আই উইল গো টু বাজার, বা আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল, আই উইল গো টু বাজার। তো টু মূলত এই জিনিসটার মানে ইংলিশে আমরা বুঝাইতে ব্যবহার করি যে আমি বাজারে যাব, আই উইল গো টু বাজার। তার মানে আমি স্কুলে যাব, তখন আই উইল গো টু স্কুল, ঠিক আছে। কারণ প্রিপোজিশনের ইউজগুলো পরে আরো পড়তে হইব। প্রিপোজিশনের ইউজগুলো ধরো এখানে আমি টুর জায়গায় উইথ দিতে পারবো না, উইথ দিতে পারবো না, ইন দিতে পারবো না, ফ্রম দিতে পারবো না, এগুলো দিলে ভুল হয়ে যাবে, ঠিক আছে, এগুলো দিলে হবে না, ঠিক আছে। তো প্রিপোজিশনে আলাদা আলাদা ইউজ কেস আছে, যে কোন প্রিপোজিশন কখন ব্যবহার করি ওইটা আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা বা আলাদা আলাদা রকম হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটুকুই আপাতত, ঠিক আছে।